আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয় থালাপতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারির আশ্বাস। শাপলা চত্বর সহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আশ্বাস তথ্যমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান শাপলার ঘটনারই ধারাবাহিকতা, অভিমত গোলাম পরোয়ারের। এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় একটি গোষ্ঠী। অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য রিজভীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ভারতের বিধানসভার নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে শুভেন্দুকে রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। এদিকে লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করেছে বিজেপি। রাজ্যপাল আর.এন. রবির হাতে এমএলএদের সই করা চিঠি তুলে দেয় নেতারা। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। আরো জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল পশ্চিমবঙ্গ। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তো ছিল তার প্রবল প্রতিপক্ষ। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সম্প্রতি তৃণমূল নেত্রীর একেবারে নিজের আসন বলে পরিচিত ভবানীপুরে মমতাকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লেন। তাই রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর অনেকটা প্রত্যাশিতই ছিল কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ মোদীর সবচেয়ে বড় প্রতিপক্ষকে ঘায়েল করে পুরস্কৃত হবেন না, এটা হতেই পারে না। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দুকে রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। যে কারণে রাজ্যের রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে, তেমনি কলকাতায় সাজ রব পড়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে গোড়াপত্তন হচ্ছে বিজেপির, যেখানে কাণ্ডারির ভূমিকায় মমতা ব্যানার্জির একসময়ের বিশ্বস্ত অনুচর শুভেন্দু অধিকারী। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের দাবি করলেন থালাপাতি বিজয়। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তামিলগা ভেট্রি কাজাগামের নেতা। 62 বছরের ডিএমকে এআইএডিএমকে আধিপত্য ভেঙে এবার নতুন অধ্যায় শুরু হচ্ছে তামিলনাড়ুতে। বিস্তারিত জানাচ্ছেন জায়দুল আলম। 4 দিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে বিজয় থালাপাতি। শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজ্যপাল আর.ভি. আর্লেকারের সঙ্গে বৈঠকে তিনি জানান তার পাশে আছে 121 জন বিধায়ক। ফলে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে সবচেয়ে বেশি আসন পেলেও রাজ্যপাল জানান 118 বিধায়কের সমর্থন না পেলে সরকার গঠন করতে পারবেন না ইতিহাস গড়া এই অভিনেতা কাম রাজনীতিক। এরপরই শুরু হয় জোটের দৌড়ঝাঁপ। অবশেষে কংগ্রেস সহ স্বতন্ত্র ও ছোট দলের বিধায়কদের সমর্থনে সেই সংকট কেটে গেছে। এতেই প্রতিপক্ষ ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ 62 বছরের আধিপত্যে ফাটল ধরালো এই দক্ষিণী সুপারস্টার।
শনিবার তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। নতুন সরকার শেষ পর্যন্ত কতটা স্থিতিশীল হয় সেদিকে নজর ভারতীয়দের। জাহিদুল আলম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলার ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়, এই বিষয়ে সরকারের নজরদারি থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। শাপলা চত্বর সহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় জাদুঘরে 5ই মের গণহত্যার স্মরণ ও মূল্যায়ন শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে 24 জুলাই গণ অভ্যুত্থানকে শাপলার ঘটনারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জেমস হামিমের রিপোর্টে বিস্তারিত। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে স্মারক গ্রন্থ ও শহীদনামা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি, জামাত ও এসিপির নেতারা। মানুষদেরকে স্মরণ করা জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা উঠে আসে সেই রাতের বিভীষিকা আর বেদনার নানা স্মৃতি। বক্তারা বলেন, ইতিহাসের নির্মম সেই অধ্যায় নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। শাপলার শাহাদাতের ঘটনা এটা শুধুমাত্র মনে হয় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের, সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এই শাপলার শাহাদাতের মিছিলে শরীক আছে। সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে 1.5 লক্ষ বুলেট ছোড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেদিন পাশে ছিলেন, শুনেছেন। এ সময় বিদেশি কোনো শক্তি দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। বলেন, শাপলা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনেই রাজপথে আলেমদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শহীদ পরিবারও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। রক্তের উপরে দাঁড়িয়ে হলে যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। এ সময় 24 জুলাই গণ অভ্যুত্থান শাপলাই এক প্রতিরূপ বলে উল্লেখ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুধুমাত্র আল্লাহ এবং মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 5ই মে এই দিবসটা হচ্ছে সেই ঐতিহাসিক দিবস। অনুষ্ঠানে শাপলা শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। অনুষ্ঠানে সেই সময়কার বিভীষিকাময় নানা ঘটনা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি সাদিয়া জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী দেশ ও সমাজকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁর প্রতিসরে জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনে তিনি বলেন, দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে এবং সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব মানবতার কবি উল্লেখ করে ফখরুল বলেন, কবিগুরু এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। নাটক, গান সহ সব ক্ষেত্রে বিশ্বকবির ছিল অবাধ বিচরণ। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুল্লু বক্তব্য রাখেন। পরে শিল্পীরা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে স্বকীয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি 9 মাস, আমরা লড়াই করে যুদ্ধ করে বুকে রক্ত দিয়ে আমরা কিন্তু এই গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এটাকে রক্ষা করতে হবে। আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে,
আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। বিরোধীদের জন্য বিরোধিতা আর রাজনৈতিক কর্মসূচির নামে সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার কৃষিবিদ মিলনায়তনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমানের মতবিনিময় সভার ভেন্যু পরিদর্শনে তিনি একথা বলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনকল্যাণের রাজনীতি করবে, মানুষ আগামী নির্বাচনে তাদেরকেই সমর্থন দেবে। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ রায় দেবে। বিগত সরকারগুলোর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে অর্থনীতির ভিত্তি ও প্রবৃদ্ধি ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাস্তবমুখী বাজেট প্রণয়নের তাগিদ দেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বিরোধী দলের আসনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় আসন্ন বাজেট প্রণয়নে প্রধান চ্যালেঞ্জ শীর্ষক সরকারি দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবের উপর বিতর্কে উত্তাপ ছড়ায় ছায়া সংসদ। বাংলাদেশের মূল্যস্ফীতি 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে মানুষবিকাশ। একটা দেশে রাজস্ব যখন কম থাকে, সেই রাজস্বকে ব্যাকআপ দিতে ঋণ বাড়ে। বিতর্কের মূল্যায়ন পর্বে অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতের সংস্কার শুরু না হয় ক্ষোভ জানান তিনি। অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকা একেবারে স্লথ হয়ে গেছে। গত অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.49%। এটা 90 সালের পর থেকে করোনাকালীন সময় বাদ দিলে এটা সবচাইতে কম। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনীতির চাকা সচল করতে ব্যবসায়ীদের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট এবং বন্ধ কলকারখানা খুলে দেওয়া জরুরি। বন্ধ কলকারখানা যদি চালু করা যায়, জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি খুলে দেওয়া যায় এবং আইসিইউতে থাকে যে এখন অর্থনীতি রয়েছে তাকে পুনরুদ্ধার করবার জন্য সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমরা যে বাজেট নিয়ে চ্যালেঞ্জের কথা বলছি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সেই বাজেট বাস্তবায়নের পথে আমরা যেতে পারবো। সরকারকে হামসহ অনেক সংকট মোকাবেলা করতে হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি এসব খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরামর্শ তাদের। সংকটকালের বাজেট, এই বাজেটটি যাতে জনবান্ধব, ব্যবসা বান্ধব, টেকসই, সাবধানী, সুষম, বাস্তবমুখী এবং যাতে এই বাজেটটা প্রতিপালন করা সম্ভব হয়, সেরকম একটা বাজেট যাতে সরকার উপহার দেয়, সেটি কিন্তু আমরা সরকারের কাছে প্রত্যাশা করতে চাই। সংস্কারগুলো হলে আরো গ্রো করবে, কিন্তু 18 কোটি লোকের দেশ, আমরা 7-8% গ্রোথ রেটে যেতে হবে। 22% জিডিপির বিনিয়োগ, সেটাকে 28-30-32% যেতে হবে। সেখানে কিন্তু ডোমেস্টিক ইকোনমি এককভাবে এই ভার বহন করতে পারবে না। বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম, মাছ ও মুরগি ও গরুর মাংসের দাম। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দাম 80 টাকার বেশি। এতে ক্ষুব্ধ ক্রেতারা। তৈতুর রহমান তুহির রিপোর্ট। এক মাসে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়, আর সাদা ডিমের ডজন 130 টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম, তাই দাম বেড়েছে ডিমের। লালটা 140, সাদাটা 130, আর দেশিটা 240, হাঁস 180 টাকা ডজন। স্বস্তি নেই সবজির বাজারেও, চড়া দামে নাজেহাল ক্রেতারা। পেঁপে, পটল, ঝিঙা সহ অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। জালি 60 টাকা, 50 টাকা,
লাউ 80 টাকা 70 টাকা, দাম 100 টাকা দিচ্ছে, কোনো বেগুন নাই, কাঁকরোল এগুলো 100 টাকা 120 টাকা কেজি, পটলের একটু দাম বেশি, 80-100 কেজি কোনো সবজি নাই। কোরবানির আগে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দাম, তবে কিছুটা কমেছে দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল। বাজার তো আসলাম যে মাংস কিনতে, তো মাংস এসে তো হোজট খাইলাম, সামনে কুরবানির জন্য অনেক দাম বাড়তি, তারপরে গাড়ি ভাড়া অনেক বাড়তি আছে। ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার 180 টাকা, আর দেশিটা বিক্রি হচ্ছে আপনার 720 টাকা, অরিজিনাল হলে 340, কিছুদিন আগে মনে 420 টাকা হয়ে গেছিল, মানে আস্তে আস্তে গাবার দামে বাড়ছে, আমার গাবার দামে আস্তে আস্তে কমবে। পোলাও ও নাজিরশাইল বাদে চালের বাজার স্থিতিশীল। মসুরির ডালের দাম কমেছে কেজিতে 8 থেকে 10 টাকা। প্যাকেট পোলাও চাল হচ্ছে 190 টাকা বডি রেট হয়ে গেছে, কেজিতে 30-40 টাকা বাড়ছে, শুনতেছি নাকি আরো বাড়বে কোরবানির ঈদের পর। মশলার বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে, এরকম বাড়েনি। দোকানিরা বলছেন কোরবানির আগে বাড়তে পারে মশলার দাম, আর নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। আমাদের জন্য আসলে নাবিশ্বাস হয়ে দাঁড়িয়েছে, সরকারের মনিটরিংটা দরকার। ওকে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1494 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনা 1 জন ও সিলেটে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে হামে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 282 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও 1212 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:50 তার মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। আজ সকাল 8:40 তার মরদেহ দেশে পৌঁছাবে। গত 6 মে নাহিদার জানাজা টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ। হামলা পাল্টা হামলায় আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। একে অপরকে দুষছে পেন্টাগন ও আইআরজিসি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওদিকে ইরানের হুঁশিয়ারি, শান্তি প্রক্রিয়ার মাঝে আবারও যদি হামলা চালানো হয় তবে নরক নেমে আসবে মার্কিন বাহিনীর জন্য। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, পারস্য উপসাগরের উপকূলীয় জলসীমায় একটি ইরানি তেল ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। এর কিছুক্ষণ পরই দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর ও বেসামরিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, জব্দ করা হয় তেলবাহী জাহাজ। অন্যদিকে মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে ইরান একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির স্পিডবোট নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় তারা ইরানের সামরিক অবকাঠামো এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। এদিকে আগুনে ঘি ঢেলেছে সৌদি আরব ও কুয়েত। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দেশ দুটি মার্কিন যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এসব কিছুর মধ্যে পাকিস্তানের শান্তি চুক্তির চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান দ্রুত শান্তি চুক্তিতে না আসলে দেশটিতে আরো ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। Any other country under the circumstances wouldn't have done shot missiles at it and drones at it and these stupid boats that came at it.
They got blown away in about 2 minutes. সব মিলিয়ে পারস্য উপসাগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ইরান ও আমেরিকা জোট দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। আতঙ্কে ইরানের গুরুত্বপূর্ণ শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরতে শুরু করেছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিএনপি ক্ষমতায় এসেই অসহায় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপুর নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে 330 জন অসহায় ও নির্যাতিত মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তরে এসব কথা বলেন তিনি। দুলু বলেন, যারা দলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। বিএনপি যখনই ক্ষমতা আসে তখনই অসহায় দুস্থ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এর আগেও আপনারা দেখেছেন 1991 সালে, 2001 সালে এবং তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন। সুশাসন, ন্যায় বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা শীর্ষক 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। রাজধানী ঢাকার শেরাটন ও বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে 2 দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন AUB এর প্রতিষ্ঠাতা, উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। অনুষ্ঠিত হয়ে গেল উত্তরা লিবার্টি ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এতে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জহির রায়হান। নবনির্বাচিত 10 সদস্যের নির্বাহী কমিটিকে সাথে নিয়ে তিনি 2026-27 মেয়াদে ক্লাব পরিচালনার দায়িত্ব পেলেন। এবার খেলার খবর। শুরুর বিপর্যয় কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিন শেষে 4 উইকেটে 301 রান তুলেছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিলেও 91 রানে আউট হয়ে ফিরেছেন মুমিনুল। শুক্রবার সকালে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র 31 রানে 2 ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় 8 রানে শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হন। অন্য ওপেনার সাদমান ইসলাম 13 রানে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দুর্দান্ত জুটি বেঁধে দলকে এগিয়ে নেন শান্ত ও মুমিনুল। দুজনে আউট হয়ে ফিরে গেলেও মুশফিক 48 এবং লিটন দাস 9 রানে অপরাজিত রয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয় থালাপাতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারির আশ্বাস। শাপলা চত্বর সহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আশ্বাস তথ্যমন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থান শাপলার ঘটনারই ধারাবাহিকতা, অভিমত গোলাম পারওয়ারের। এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় একটি গোষ্ঠী, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য রিজভীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।